প্রিয় ছাত্ররা, আজ আমি তোমাদের দশম শ্রেণীর পাঠ্য শ্রীপান্থের লেখা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটি নিয়ে আলোচনা করব। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটি শ্রীপান্থ ছদ্মনামের আড়ালে লেখক শ্রী নিখিল সরকার রচিত তার হারিয়ে যাওয়া কালি কলম ও মন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। প্রবন্ধটি তথ্য নির্ভর হলেও কিছুটা স্মৃতিচারণামূলকও বটে। লেখক তার শৈশব জীবনের অভিজ্ঞতাকে বর্তমানের প্রেক্ষিতে স্থাপন করেছেন। বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি দিয়ে কলম ও কালির বিবর্তনের ইতিহাস বর্ণনা করতে গিয়ে অনেক স্থানেই তিনি নস্টালজিক হয়ে পড়েছেন। প্রচলিত একটি বাক্য, কালি কলম মন লেখে তিনজন, এইটি দিয়েই লেখক শুরু করেন তার প্রবন্ধটি। একজন লেখকের মনের ভাবকেই কলম তার মুখ দিয়ে বাণীরূপ দেয়। তাই বলা যায়, মনের ভাব ও ভাবনাকে মূর্ত করে তুলতে কলম ও কালি একান্ত আবশ্যক। একটু অন্যভাবে বলা যায়, মানুষ যেদিন ভাষা আবিষ্কার করল, সেদিন থেকেই সে তৎপর হলো মুখের ভাষাকে ভবিষ্যতের জন্য খোদাই করে রাখতে। এই পথ ধরেই লিপি তৈরি হলো, আর তৈরি হলো বর্ণমালা, আবিষ্কার হলো সংখ্যাতত্ত্ব। মনের ভাবকে চোখের সামনে মূর্ত করে তুলতে আবিষ্কৃত হলো কালি ও কলম। কিন্তু আজকাল সেই কলম আর কালি যেন নির্বাসিত। অফিসে আদালতে যারা ছিলেন কলম পেশা মজুর, তারা এখন কম্পিউটার সামনে নিয়ে বসে আছে। তাদের সামনে থাকে একটা স্ক্রিন বা পর্দা, কিবোর্ডে বোতাম টিপলেই স্ক্রিনে ফুটে ওঠে হরফ, ছাপা হয়ে বেরিয়ে আসে লেখা। লেখক বলেছেন, তাদের অফিসগুলো লেখালেখির জায়গা, অর্থাৎ লেখকের কারখানা। কিন্তু কালের পরিবর্তনে সেখান থেকেও কলম আর কালি আজ উধাও। 50-60 বছর আগে কলম আর কালির প্রয়োজনীয়তা এবং মাহাত্ম্য ছিল অপরিসীম। বিশেষ করে লেখকের মতো যারা অজপাড়া গায়ে জন্মেছেন, তারা জানেন কিভাবে কালি আর কলম বাড়িতেই তৈরি করা হতো। বাঁশের কঞ্চি কেটে তৈরি করা হতো কলম। তার ছুচালো মুখটা চিরে দিতে হতো, যাতে কালি ধীরে ধীরে চুইয়ে পড়ে। আর কলাপাতা কেটে কাগজের মতো সাইজ করে তাতে হোম টাচ করা হতো। সেই পাতার বান্ডিল স্কুলে নিয়ে যাওয়ার পর মাস্টারমশাই দেখে বুঝে আড়াআড়িভাবে এক টানে ছিঁড়ে তবে ফেরত দিতে। পড়ুয়ারা সেগুলো পুকুরে ফেলে দিত, কেননা সমাজে একটা সংস্কারের চল ছিল যে লেখার পাতা গরুতে খেলে অমঙ্গল হয়। গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ বলে বিবেচিত হয়। লেখক কালি তৈরির পদ্ধতি সম্পর্কে বলেছেন, তিল, ত্রিফলা, শিমুল ছাল আর ছাগলের দুধ মিশিয়ে লোহার পাত্রে কালি তৈরি হলে সেই কালি খুব নাকি টেকসই বা পাকা হয়। তখনকার দিনে কাঠের উনুনে
রান্নার কড়াইয়ের তলার কালি লাউ পাতা দিয়ে ঘষে তুলে পাত্রে গুলে তাতে হরিতকি ঘষে অনেক সময় আতপ চাল ভেজে তা পুড়িয়ে বেটে মিশিয়ে গরম করে ন্যাকড়ায় ছেঁকে নিলেই হয়ে যেত উৎকৃষ্ট কালি। আর তখন দোয়াত বলতে ছিল মাটির দোয়াত। এত আন্তরিকতার সঙ্গে বাড়িতে তৈরি এই জিনিসগুলি এখন নির্বাসিত। প্রাচীনকালে মিশরে নীলনদের তীর থেকে নলখাগড়া তুলে এনে তা দিয়ে বানানো হতো কলম। ফিনল্যান্ডের লোকেরা হাড় দিয়ে কলম বানাতো। রোম সম্রাট জুলিয়াস সিজারের কলমের নাম ছিল স্টাইলাস, অর্থাৎ একটি ব্রোঞ্জ নির্মিত শলাকা। চীনারা আবার লিখতেন তুলি দিয়ে। কিছু দেশে পাখির পালককেও কলম হিসাবে ব্যবহার করা হতো। বর্তমানকালে সেই সব কলমের জায়গা দখল করেছে ফাউন্টেন পেন বা ঝর্ণা কলম। দোয়াত, কালি, পালক বা বাঁশের কঞ্চির কলমের স্থান এখন কিন্তু জাদুঘরে। সেকালে এই কলমই ছিল শিক্ষিত বা গণ্যমান্য মানুষের পরিচায়ক। তাই বলা হতো, কলমে কায়স্থ চিনি, গোফেতে রাজপুত। এখন কলমহীন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর। তাই কলম এখন হয়ে উঠেছে সার্বজনীন। তবে কলমের দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছে ঝর্ণা কলম, যে নামটা সম্ভবত রবীন্দ্রনাথেরই দেওয়া। লুইস অ্যাডসন ওয়াটারম্যান এর স্রষ্টা। লেখক জানিয়েছেন, কলকাতার কলেজ স্ট্রিটে তার এক কলম কেনার অভিজ্ঞতা। দোকানদার তাকে পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট ইত্যাদি নানা নামের কথা শোনানোর পর লেখক কেনেন এক জাপানি পাইলট। সেদিন যেটিকে অনেক দিন ধরে তিনি সংগ্রহ করে রেখেছিলেন যত্ন করে। অনেকের শখ আছে পুরনো কলম সংগ্রহ করে রাখা। বিখ্যাত লেখক শৈলজানন্দের সংগ্রহে ডজন দুয়েক ফাউন্টেন পেন ছিল। জনপ্রিয় কথাশিল্পী শরৎচন্দ্রেরও কলম সংগ্রহের নেশা ছিল। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। ওয়াটারম্যান তাকেই উন্নত রূপ দিয়ে তৈরি করেছিলেন ফাউন্টেন পেন। এরপর দেশি বিদেশি নানা কলম ও কালিতে বাজার ছেয়ে গেল। উন্নত কলম ও বাজারে এলো। সোনা ও প্লাটিনাম দিয়ে নিব তৈরি হলো। শ্বেতপাথর, ব্রোঞ্জ, পিতল, ভেড়ার শিং, এমনকি সোনার তৈরি দোয়াত এলো। দোয়াতের কালি দিয়েই শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি, কাশিরাম, কৃত্তিবাস, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সকলেই লিখে গেছেন অমর রচনা। এরপর যন্ত্রযুগের দাবি মেটাতে বাজারে এলো বল পেন বা ডট পেন। এই বল পেনও সোনার বা হীরের হয়। এমন একটি পেনের দাম ২৫০০ পাউন্ড পর্যন্ত হতে পারে। এখন কলমের যুগকে পিছনে ফেলে তার জায়গা দখল করেছে কম্পিউটার। বঙ্কিমচন্দ্র লিখেছিলেন,
লাঠি তোমার দিন ফুরাইয়াছে। এখন তেমনই বলা যায়, কলম তোমার দিন ফুরাইয়াছে। তবে লুপ্ত হলেও ইতিহাসে কলমের স্থান গৌরবের আসনে। কলম ছিল বলেই লিপিকরদের খ্যাতি ছড়িয়েছিল বিশ্বময়। বলা হয় কলম তলোয়ারের চেয়েও বেশি শক্তিধর। এখনও অনেক লেখক সেই পুরনো ঐতিহ্য কিন্তু ধরে রেখেছেন। সত্যজিৎ রায় শেষ দিন পর্যন্ত নিজের কলমের মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন। হাতের লেখা যে এক উন্নত শিল্পকর্ম, তার দৃষ্টান্ত কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নিজে। অক্ষর কাটাকুটি করতে গিয়ে তিনি এঁকে ফেলতেন সাদা কালো নানা ছবি, যে ছবি যন্ত্র দ্বারা সম্ভব হয় না। লেখক একটি ঘটনার উল্লেখ করে প্রবন্ধের উপসংহার টেনেছেন। শোনা যায় কঙ্কাবতী ডমরুধরের রচয়িতা তৈলক্যনাথ মুখোপাধ্যায় হাতের কলম অসাবধানবশত বুকে বিঁধে মারা গিয়েছিলেন। অর্থাৎ লেখক বলতে চেয়েছেন, কলমকেও অনেক সময় খুনির ভূমিকায় দেখা গেছে। সমগ্র প্রবন্ধে শ্রীপান্থ কলম আর কালির বিবর্তনের ইতিহাসকেই আমাদের সামনে তুলে ধরেছেন। তবে নিছক বর্ণনা দিয়ে তিনি বক্তব্যকে নিরস করতে চাননি। কখনো রসিকতা করেছেন, কখনো আবার রসগ্রাহী আলোচনার মধ্য দিয়ে কলমে লেখার উপযোগিতার কথা তুলে ধরেছে। লেখালেখির পুরনো পদ্ধতিকে অবহেলার চোখে না দেখে বরং গভীর আন্তরিকতার সঙ্গে কলম ও কালির সংযোগের বিষয়টির উপর গুরুত্ব দিয়েছেন। আর এর ফলেই সাধারণ বর্ণনামূলক তথ্য নির্ভর রচনাও রসময় হয়ে আমাদের মনের মণিকোঠায় স্থান করে নেয় চিরকালের জন্য। এই বলেই আজ আমি আমার পড়ানো শেষ করছি।